প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক। দর্শক, গত পর্বে আমরা শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছি এবং আমার মনে হয় যে আজকে তার এই ধারাবাহিকতায় আমরা বাকি যেটুকু আলোচনা করা দরকার, অন্তত যেটুকু খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা একটু আলোচনা করব। তো আজকে একই বিষয়, মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা কথা বলবো শিশুদের, এবং কিছু কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা আজকে আলোচনা করতে চাই। দর্শক, গত সপ্তাহের মতো আমাদের আজকের অতিথি ডক্টর খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। উনি আমাদের সাথে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে। ডক্টর খন্দকার তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য। এর আগে এ বিষয়ক একটা অনুষ্ঠান আমরা গত পর্বে করেছি এবং তারই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান। ডক্টর খন্দকার তাহের, আপনি যেটা বলছিলেন যে জেন্ডার আইডেন্টিফিকেশন খুব গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে। তো আমার প্রশ্ন ছিল যে এটা কেন গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ, মানে বিষয়টা যদি একটু বলেন যে আসলে একজন শিশুর কাছে এই উপলব্ধিটা কেন দরকার? খুবই গুরুত্বপূর্ণ, ধন্যবাদ। আমাদের অনেকের ধারণা, যাদের বাস্তব পৃথিবীর অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে একটি শিশু সে ছেলে না মেয়ে এটা কিভাবে সে বোঝে। এইটার প্রক্রিয়াটা, যেটা জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল, এটা যদি আমরা বুঝতে পারি জ্ঞানের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিসটি কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখানে পরীক্ষামূলকভাবে একটি ছেলে শিশুর কথা আলোচনা করব। একটা ছেলে শিশুর, সে যে ছেলে, এটা মাস্কুলাইনাইজেশন অফ দ্য ব্রেইন। প্রথমে তার মস্তিষ্ক ছেলে হয়ে ওঠে। লক্ষ্য করুন, কি বলেছি? মস্তিষ্ক। অর্থাৎ মায়ের গর্ভে একটি ছেলে, যাকে জেন্ডার অ্যাসাইন করা হয়েছে জেনেটিক্যালি, যে একটা ছেলে, তার ব্রেইনের মাস্কুলাইনাইজেশন অর্থাৎ পুরুষকরণ প্রক্রিয়া এটা শুরু হয়। এটি মাতৃগর্ভে যখন শিশুটি থাকে তার 6 মাসের ভেতরেই এটা সম্পন্ন হয়। অর্থাৎ একটি শিশু ছেলে হিসাবে মায়ের পেটেই প্রথমে মস্তিষ্কের মাধ্যমে গড়ে ওঠে। এটি হরমোনের কারণে হয়ে থাকে। সাধারণত একটি জটিল প্রক্রিয়া, সেটা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে তার একটি হরমোন টেস্টোস্টেরন, এটি পরিবর্তিত হয়ে স্ট্রাডিওল হয়ে তার ব্রেইনকে ডেভেলপমেন্টে সাহায্য করে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় মাস্কুলাইনাইজেশন। অর্থাৎ একটি ছেলের জেন্ডার অ্যাসাইনমেন্ট মায়ের পেটেই হয়ে যায় প্রিন্যাটালি। পোস্ট ন্যাটালি আবার এটাকে রিঅ্যাসাইন হয়। তাহলে প্রক্রিয়াটা শুরু হলো মায়ের পেটে, তাহলে ছেলে ছেলের মতো হয়ে বড় হচ্ছে তার মস্তিষ্কে মায়ের পেটেই, এবং এটার মেয়াদকাল হচ্ছে প্রথম 6 মাস। তাহলে গুরুত্বপূর্ণ। এখন শিশুটির জন্ম হলো, জন্ম হওয়ার পর তার 2 থেকে 3 বছরের ভেতরে সে বুঝে যায় যে সে কে। তাহলে এখানে 2 শুরু এবং শেষ হচ্ছে 3। তখন শিশু বুঝে যায় যে সে ছেলে না মেয়ে। এখন এই যে 2-3, এটাকে আমরা বলি জেন্ডার আইডেন্টিটি। এটা একটা প্রক্রিয়া, সামাজিকরণ, পরিবেশের মাধ্যমে এটি আরো উন্নত থেকে উন্নতর। এটা ডেভেলপমেন্টের সঠিক বাংলা উন্নত করা ঠিক নয়, এটি হচ্ছে সার্বিক কল্যাণ, সার্বিক গঠন, উন্নতি। এই যে সার্বিক উন্নয়ন, এর মাধ্যমে 6 থেকে 7 বছর বয়স যখন হবে, তখন ওই শিশুর জেন্ডার কনস্টেন্সি স্থির হয়ে যায়। অর্থাৎ সে চেষ্টা করলেও পোশাকের ক্ষেত্রে, মাথার চুল কাটার ক্ষেত্রে, অথবা আচরণের ক্ষেত্রে সে অপোজিট জেন্ডারের আচরণটা গ্রহণ করতে চায় না। এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আমরা তাহলে 2 থেকে 3 বছরকে নির্ধারণ করেছি জন্মের পর, কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে
মায়ের পেটে, তাহলে এটার অনুকূলে আমাদের মানে শিশুর পিতামাতার কাজ করা উচিত। শিশুকে বুঝতে দেওয়া উচিত পরিবেশগতভাবে যে সে একটি ছেলে। শিশুকে পরিবেশগত কারণে তাকে বুঝতে দিতে হবে সে একটি মেয়ে, এবং তার সাথে ওরকম আচরণ করতে হবে, কারণ বায়োলজিক্যালি তার মস্তিষ্ক মাস্কুলাইনাইজেশন হয়ে গেছে, ফেমিনাইজেশন হয়ে গেছে মায়ের পেটে থাকাকালীন সময়ে। এখন পরিবেশের ভেতরে কি কি জিনিস রয়েছে? পরিবেশের মধ্যে রয়েছে তার আচরণ, তার কথা বলার ঢং, তার মানে চুলের বিন্যাস, তার পোশাক পরিধেয়, সমাজে কিভাবে সে রোল প্লে করবে, এই বিষয়গুলো এখানে চলে আসছে। এখন আমরা যদি এটা না করি, প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সমাজে মানে বাংলাদেশের সমাজ বলতে আমি উত্তর আমেরিকায় ইমিগ্রেন্ট পপুলেশনকে উদ্দেশ্য করে বলছি, আমি লক্ষ্য করেছি প্রচুর অভিভাবক তাদের ছোট ছেলেকে চুল লম্বা করে রাখেন। লক্ষ্য করুন, এটি কোনো হাস্যরসের বিষয় নয়। আপনি একটি বায়োলজিক্যাল এন্টিটিকে চ্যালেঞ্জ করছেন, অত্যন্ত ভয়ঙ্কর। আমি এরকম অজস্র বলা ঠিক হবে না, তাহলে হাজারের কোঠায় চলে যায়। আমার অভিজ্ঞতা সীমিত, কিন্তু আমি একজন প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই ধরনের কাজ করবেন না। একটা শিশু সে 2 থেকে 3 বছরে তার জেন্ডার আইডেন্টিটি প্রতিষ্ঠিত হয়ে যায়। 3 বছরের শিশু সে ঠিকমতো কথা বলতে পারে না, তার যে ভোকাবুলারির যে সঞ্চয় এটি সীমিত সংখ্যক শব্দ সে উচ্চারণ করে, কথার সীমাবদ্ধতা আছে, এবং সে ছোট, দুধের শিশু বলে তাকে অবহেলা করে আপনি যা খুশি তা তার কাছে করবেন, তাতে ক্ষতিটা হচ্ছে কি? ক্ষতিটা হচ্ছে শিশু তার আইডেন্টিটি হারিয়ে ফেলছে। এখানে এক ধরনের মানে আশঙ্কা, ভীতি, পরিচয়হীনতা সৃষ্টি হয়। এতে শিশুর মানসিক গঠন হয় না। ছেলেকে ছেলের মতো যদি চুল কেটে না দেন, ছেলেকে যদি ছেলের মতো জুতা, ছেলের মতো মোজা, ছেলের মতো প্যান্ট, ছেলের মতো শার্ট পরতে না দেন, মেয়েকে যদি মেয়ের পোশাকটা পরতে না দেন, মেয়েকে যদি ছেলের মতো হেয়ার কাট দিচ্ছেন, মেয়েকে মেয়ের মতো পোশাক দিচ্ছেন না, ছেলেদের খেলার বস্তু হচ্ছে বল, ছেলেদের খেলার বস্তু হচ্ছে একটি খেলনা পিস্তল, অথবা খেলনার যেগুলো ছেলের জন্য খুবই উপযোগী, আপনি মনে করেন যে এটি ছেলেরাই করাটা সামাজিকভাবে আদৃত, সমাদৃত, লালিত, আকাঙ্ক্ষিত, সেই ধরনের খেলনার উপকরণ ছেলেকে দিচ্ছেন না। মেয়েকে দিচ্ছেন ছেলেদের খেলনা, আর ছেলেকে দিচ্ছেন মেয়েদের খেলনা। মেয়েকে দিচ্ছেন ছেলেদের মতো বয় কাট চুল, পোশাক দিচ্ছেন ছেলেদের। এই যে কাজগুলো করছেন, এটি কি ধরনের ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তার বয়স যখন 12 বছর হয়। 7 বছর পর থেকে তার ভিতরে একটা আইডেন্টিটি ডেফিসিয়েন্সি সৃষ্টি হবে। সে মানে ভালো বোধ করবে না, সে আসলে কে, সে কি ছেলে না মেয়ে। এই যে জেন্ডার কনস্টেন্সি, যেটি 7 বছরে স্থির হয়ে যাওয়ার কথা ছিল, পরিবেশের কারণে, সঠিক প্রতিপালনের কারণে আপনি তার মনের ভেতরে একটি মানে অচেনা ভয় প্রবেশ করালেন, তাতে ছেলের মানসিক স্বাস্থ্য গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এবং পরিণামে এই শিশু যখন বড় হবে, এই কিশোরী যখন বড় হবে, সে তার জেন্ডার আইডেন্টিটি নিয়ে একটি মানে মানসিক আশঙ্কায় ভুগবে, এবং এটা তাকে ভোগাবে, এবং পরিণতিতে কি হবে আজকের পরিসরে সেটি আলোচনা করতে আমি মোটেও আগ্রহী নই। আমি যেটা বলতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানতে হবে যে একজন বাবা স্বাভাবিকভাবেই মেয়ে সন্তান তার প্রতি খুব মানে
অ্যাটাচমেন্ট থাকতে পারে, কিন্তু এই অ্যাটাচমেন্টটা হচ্ছে সাময়িক। ছেলের অ্যাটাচমেন্টটা মায়ের সাথে থাকতে পারে, কিন্তু বাবা মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে ছেলেটা কিন্তু ছেলে, কিন্তু পরিবেশের কারণে সে প্রথমে এটি মায়ের সাথে তার অ্যাটাচমেন্টের কারণে প্রথমে নিজেকে ভাবে যে সে কি তাহলে মায়ের মতো। সে যখন এটা ভাবে তখন মায়ের সাথে তার পরীক্ষা নিরীক্ষা মনোজগতে শুরু হয়। সেই ক্ষেত্রে ছেলেটার মনে কিছু আশঙ্কা সৃষ্টি হয়, কিন্তু বাবার উপস্থিতি সে আশঙ্কাকে দূর করে দেয়। পরিণতিতে ৩ বছর বয়স হলেই ছেলেটা স্থির হয় যে সে একটি ছেলে, বাবা তারই মতো। মা মেয়ের ক্ষেত্রেও তাই, সে হয়তো বাবাকে মনে করে আপন, কিন্তু বাবা থেকে যখন তার আকর্ষণ মনোজগৎ পরিবর্তন হয়ে মায়ের দিকে চলে যায়, তখন সে এক পর্যায়ে বয়স ৩ হলেই মনে করে সে মায়ের মতোই একজন। এখন তাকে কি করতে হবে? তার পরিবেশের লালন করতে হবে। যেমন তার সাথে কথা বলতে হবে, এমন চাহিদার কথা বলতে হবে, পোশাক দিতে হবে, তাকে মানে চুলের বিন্যাস করতে হবে, তাকে এমন খেলাধুলার ব্যবস্থা করতে হবে যে সে যেন বোঝে যে সে একটি মেয়ে, সে একটি ছেলে। এইভাবেই একটি শিশু ছেলে অথবা মেয়ে গড়ে ওঠে। এটার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে যে অনেক ছেলেদের লম্বা করে চুল কেটে থাকে এবং তারা এটাকে হাস্যরসের বিষয় মনে করে। এটি একটি সামাজিক নির্মমতা, শিশুর প্রতি অবিচার, শিশুর অধিকার থেকে বঞ্চিত করার শামিল। কারণ এর ক্ষতি যতটুকু হবে এটা পরিমাপ করা আজকের দর্শকদের পক্ষে সম্ভব নয়। আমরা তাহলে এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, জেন্ডার আইডেন্টিটি একটি শিশুর মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে জানতে হবে যে সে একটি ছেলে, এবং আচরণের মাধ্যমে এটি বিকাশ ঘটলেই বোঝা যাবে যে স্বাভাবিক বিকাশ হচ্ছে। তাহলে কর্মজীবনে তার সফলতা, তার মানে সার্থকতা, মানে প্রতিফলন আমরা দেখতে পাবো। আর এর বিপরীতে যদি জেন্ডার আইডেন্টিটির একটা সংকট তৈরি হয় যে ছেলেরা মেয়ে, তখন তার ভেতরে নানান ধরনের উপসর্গ বলবো, এবং আমি সেটাই শুনতে চাচ্ছিলাম যে সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ হতে পারে। যেমন বর্তমানে বিজ্ঞানীরা বলছে জেন্ডার মানে ডিসফোরিয়া, অর্থাৎ জেন্ডার ডিসফোরিয়া মানে এগুলো হচ্ছে ভারী ভারী শব্দ, এত কিছু জানার প্রয়োজনীয়তা আমি আছে বলে মনে করি না। যেটা জানতে হবে যে জেন্ডার নিয়ে যে আশঙ্কা, এটা যদি বাস্তবে পরিবেশের কারণে, সমাজের কারণে, আমরা যে সমাজে বসবাস করছি সেখানে একটা সংকট ইতিমধ্যেই যুগের দাবিতে, যুগের প্রয়োজনে, মানে আর্থসামাজিক ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা যে দেশে বসবাস করছি এই দেশে একটা সংকট চলছে। এটা কোনো কোনো পর্যায়ে অসুস্থতা বলা হচ্ছে, কোনো কোনো পর্যায়ে বলা হচ্ছে এটি সামাজিক অনিয়ম, কোনো কোনো এটা একটা বিস্তর পরিসর আলোচনা। এই আলোচনায় আমরা যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটি অ্যাংজাইটি তৈরি করতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটি শিশুর আত্মবিশ্বাসকে মানে দুর্বল করে ফেলবে। এই জন্য শিশুর দরকার হচ্ছে যে তার সেলফ এস্টিম, তার যে আত্মবিশ্বাস, এটাকে গড়ে তোলা। এটাকে গড়ে তুলতে গেলে শিশুর অ্যাটাচমেন্টকে সুদৃঢ় করতে হবে। আমরা এখানে বলতে চাই যে শিশু যে অ্যাটাচড হবে প্রথমে তার মায়ের সাথে, তারপরে তার বাবার সাথে। ভালো করে লক্ষ্য করুন, এখানে অ্যাটাচমেন্টটা যদি ঠিক না হয় তাহলে বিপরীতে কি হবে? নেগলেক্ট। এই যে নেগলেক্ট যদি সৃষ্টি হয় তাহলে শিশুর বেসিক ট্রাস্ট নষ্ট হবে। বেসিক ট্রাস্ট নষ্ট হলে এই শিশুটা প্রথমে থাকবে হচ্ছে ইমোশনালি উইথড্রন, অর্থাৎ কোনো আনন্দ তাকে আনন্দ দিবে না, এক, কোনো কষ্ট তাকে কষ্ট দিবে না। এই জন্য কোনো শিশু যদি কষ্টে না কাঁদে,
আনন্দে হেসে না ওঠে, তাহলে আমরা ধরে নেব যে তার বেসিক ট্রাস্টের সমস্যা আছে। বেসিক ট্রাস্টের প্রথম দায়ী কে হবেন? মা, ম্যাটারনাল অ্যাটাচমেন্ট। আমরা উত্তর আমেরিকায় থাকি, শিশু জন্মদান করে কর্মজীবী মা সারাদিন বাইরে থাকেন, উনি 8 ঘন্টা কর্মজীবন অতিবাহিত করে বাসায় যখন ফিরে আসেন শিশু তখন ঘুমিয়ে থাকে। তো এই শিশু মায়ের অ্যাটাচমেন্ট থেকে বঞ্চিত। আবার প্যারেন্ট যিনি বাবা, তিনিও সময় মতো থাকেন না। আবার শিশুকে ডে কেয়ারে দেওয়া হচ্ছে, আবার শিশুকে দেওয়া হচ্ছে অন্যের কাছে। শিশু বুঝতে পারে না তার প্রাইমারি কেয়ার গিভার কে। এক্ষেত্রে ট্রাস্ট সমস্যা হবে। এটা বুঝবেন কিভাবে শিশুটার? যদি দেখেন কোন শিশু সে কষ্টে কাঁদে না, আনন্দে হেসে ওঠে না, কিন্তু চুপচাপ থাকে, মনে হয় যে ছোটখাটো একজন দার্শনিক, তাহলে আমরা এটাকে বলি রিলেটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। অর্থাৎ শিশু ইতিমধ্যেই একটি মানসিক রোগে আক্রান্ত হয়েছে। এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। এটার মূল কারণ হচ্ছে মিসট্রাস্ট, এবং এটি নষ্ট করেছে তার মা প্রথমে, তারপরে তার বাবা। এখানে আবার এটার উল্টো দিকে দেখা যায়, কর্মজীবী বাবা সারাদিন ঘরের বাইরে থাকে, যখন সে ঘরে ফিরে আসে শিশু তখন ঘুমিয়ে থাকে। আবার ঘুমন্ত শিশুকে রেখে, কারণ একটা শিশু জন্মের পর থেকে 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, কিন্তু শিশু তার বাবাকে খুঁজে পায় না, কারণ তার বাবা থাকে উত্তর আমেরিকায়, ব্যস্ত থাকে, কর্মসংস্থানে ব্যস্ত থাকে। কিন্তু শিশুর মানসিক গঠনে তার যাবিত জীবন, যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, এটা শিশুর কল্যাণে ব্যবহার হচ্ছে না। পরিণামে তার একটি মানসিক অসুখ ছোটবেলায় শুরু হয়ে গেছে, সেটিকে আমরা বলছি কি রিলেটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। আবার এই শিশুটা আরো যদি একটু নেগলেক্ট হতে থাকে ক্রমান্বয়ে, তখন শিশুর ডিসইনহিবিটেড সোশ্যাল এনগেজমেন্ট ডিসঅর্ডার, একটি ভারী ভারী ইংরেজি শব্দের কিছু একটা নাম, কিন্তু এই অসুখে সে আক্রান্ত হয়েছে এটা বুঝবেন কিভাবে? যে শিশু অন্যের কাছে চলে যায়, মনে করেন ডাক পিয়ন এসে আপনার বাড়ির দরজায় কড়া নাড়লো, শিশু দরজা খুলে দিল, ডাক পিয়নের সাথে চলে গেল। শিশুকে নিয়ে গেলেন পার্কিং লটে, যে কোনো একটি লোকের সাথে হাঁটতে হাঁটতে চলে গেল। শিশুকে নিয়ে গেলেন মলে, দোকান আলোতে অথবা উন্মুক্ত পরিসরে, সে যে কোনো ব্যক্তির সাথে চলে যায়, তার বয়স 3 বছর। এই যে আচরণটা করছে, এই শিশু কেন করছে? কারণ এই শিশুর ভেতরে কোন ধরনের স্ট্রেঞ্জার অ্যাংজাইটি এটা নাই। সে বুঝতে পারে না যে তার প্রাইমারি কেয়ার গিভার কে। সে হেসে হেসে চলে যাচ্ছে, এটা মানে শিশুর সর্বনাশ হয়েছে। এটির জন্য দায়ী হচ্ছে বাবা, এবং এটির জন্য দায়ী হচ্ছে তার মা। এবং এইভাবে একটা শিশুর প্রাথমিক জীবন থেকেই তার গড়ে ওঠার ভেতরে তার একটা জি। আশঙ্কা, ভয়। ডাক্তার তাহের, আমরা তো ভাবি যে এই শিশুটা খুব মিশুক, সবার সাথে মিশতে ভালোবাসে। হ্যাঁ, এই সব ভালো, এটি ভালো নয়। শিশুকে হতে হবে প্রথমে, মানে সে কান্না করবে, এটি শিশুর স্বাভাবিক আচরণগত স্বাভাবিকতা। আমরা দেখতে পাই যে শিশু যখন কান্না করে, তাকে যখন প্রবোধ দেওয়া যায়, অর্থাৎ শিশু যখন কান্না করে মায়ের আশ্রয়েতে সে যদি আশ্বস্ত হয়, তাহলে বুঝতে হবে যে শিশুর ডেভেলপমেন্ট ঠিক আছে। এই মা করছেন কি, শিশুকে যাকে খুশি তাকে দিয়ে দিচ্ছেন, তো শিশু তখন চিনতে পারে না তার প্রকৃত মা কে, আচরণগত ভাবে বুঝতে পারে না। যেমন সে বাবা খুঁজতেছে কিন্তু বাবা পাচ্ছে না, তাহলে তার মায়ের অ্যাটাচমেন্টটা পুরোপুরি ছাড়তে পারে না। আমরা দেখতে পাই অনেক মা, আমরা বলি আঞ্চলিক ভাষায় যে এই বড় মানুষটি মায়ের খুব নেওটা, এটি খুব আনন্দের বিষয় নয়। মানে সারাদিন মায়ের সাথে থাকে, মা বাবাকে চিনেই না, এটা মোটেও 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 বাঞ্ছনীয় না।
ভালো নয়। এটার কারণ হচ্ছে মায়ের অ্যাটাচমেন্ট থেকে দূর হয়ে শিশু তার পিতার মাধ্যমে সে যে ছেলে সেটা সে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে পরিবেশের কারণে। এই জন্য আমরা যেটা বলবো যে শিশুর মানসিক বিকাশের জন্য ব্যাপার মানে বিষয়টি হচ্ছে তার ট্রাস্ট, বিল্ডিং সিকিউর রিলেশনশিপ, মানে তার সাথে এমন সম্পর্ক করতে হবে। প্রথমে হচ্ছে কথা বলা। আমরা যদি কথা বলার জিনিসটি আনি, এখানে একটি সংকট আশঙ্কা আছে। যেমন আমাদের সমাজে আছে যে বাংলাদেশের বাংলা ভাষা শিক্ষা দিতে হবে। এখানে কিছু অভিভাবক আছেন যারা ইংরেজি ভাষা শিক্ষা দেওয়াটাকে অন্যায় মনে করেন। মানে সে থাকবে আমেরিকায়, বড় হবে আমেরিকায়, চাকরি করবে আমেরিকায়, শিক্ষা নেবে আমেরিকায়, কিন্তু তাকে বাংলা জানতে হবে। এই যে বাংলা জানতে হবে, এটিকে কিভাবে সমাধান করা যায়? প্রথমে জানতে হবে যে একটি শিশু সে দুটো ভাষা শিখতে পারে, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে পদ্ধতি। আপনি কোনো বাক্যে যখন দুটো ভাষা একত্রে প্রয়োগ করবেন, তখন শিশু বুঝতে পারে না যে কোন ভাষায় কে কথা বলছে। শব্দ দূষণ দূর করতে হবে। তারপরে হচ্ছে প্যারেন্টের ভেতরে সিদ্ধান্ত নিতে হবে কে কোন ভাষা বলবে। ভাষাবিদরা বলছেন যে ওয়ান প্যারেন্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, এই পদ্ধতি সবচেয়ে বেশি ভালো, উপযোগী এবং কার্যকরী। এবং এটি কত বছর বয়স পর্যন্ত? একটি শিশু যখনই সে 1 বছর অতিক্রম করতে থাকে, তখনই তার সাথে অ্যাডাল্টরা কথা বলবে, যদিও শিশু তার জবাব দিচ্ছে না। কথা বলতে হবে, কথা বলে ভাব বিনিময় করতে হবে। এই ক্ষেত্রে শিশু ধীরে ধীরে শব্দগুলো পাবে। পরিবারের সিদ্ধান্ত নিতে হবে যে বাবা বলবে ইংরেজি, মা বলবে বাংলা। এভাবে যদি শিশুকে ভাষা শিক্ষা দেন, তাহলে শিশু বুঝতে পারবে যে মায়ের ভাষা বাংলা, বাবার ভাষা ইংরেজি। তাহলে এই শিশু 7 বছর বয়স, কত বছর? 7 বছর। কেন? 7 বছরের ভেতরে ব্রেইনের যে নিউরোপ্লাস্টিসিটি, ব্রেইনের যে রিমডেলিং হচ্ছে, ভাষার যে সেন্টার গুলো, সেগুলো পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ একটি শিশুকে 7 বছর বয়সের আগেই তাকে দুটো ভাষায় নিরাপদভাবে ইন্ট্রোডিউস করা সম্ভব। কিন্তু পদ্ধতি হচ্ছে একজন প্যারেন্ট একটি ভাষায় কথা বলবে, আর যখন বাক্যটা বলবেন তখন একটি ভাষায় বলবেন। যেমন আমি বললাম, আপনি কেমন আছেন? আপনি উত্তর দিবেন, আমি খুব ভালো। এই যে ভালো, আপনি কেমন আছেন, উত্তরটা শেখানোর সময় অভিভাবক তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বুঝাবে আমি ভালো মানে আনন্দময়, হাসতে হবে। আবার কান্না করার সময় মুখটাকে অভিনয় করে দেখাতে হবে যে এটি একটি কষ্টময়। আনন্দময়, কষ্টময়, এটা প্যারেন্টকে বুঝাতে হবে। শাস্তি কোনটা, আনন্দ কোনটা, কোন খাবারে কোন প্রশান্তি, এটা দেওয়ার পর শিশুকে শিক্ষা দিতে হবে এটি ভালো, এটি মন্দ। শিশুকে এইভাবে শিখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভাষার জটিলতা আসলে জটিলতা নয়। অনেকে মনে করেন যে দুটো ভাষা শিখলে শিশুর ক্ষতি হবে। না, হবে না। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই সে দক্ষতা অর্জন করতে হবে। যখন শিশু স্কুলে যাবে, তখন স্কুলে সে বলবে ইংরেজি ভাষা, বাংলা যখন বাসায় আসবে তখন এর প্রভাবটা অনেকটা রয়ে যাবে, কারণ তার লার্নিং স্পিড যখন শুরু হতে থাকে তখন ওই ভাষাতে সে কথা বলতে অভ্যস্ত হয়। কিন্তু তাতে এটাকে রিপ্রিহেনশন, মানে আপনি ক্রিটিসিজম, একজন অভিভাবক যখন শিশুকে মানে অ্যাপ্রিসিয়েশন না করে, তখন তার বিহেভিয়ারটা পূর্ণ বিকাশ ঘটে না, তার আত্মবিশ্বাসে ঘাটতি হবে। সেই জন্য আমরা অনুরোধ করব ভাষা শিক্ষাটা মানে মানসিক স্বাস্থ্য গঠনে মানে খারাপ কিছু নয়, এটি ভালো। কিন্তু পদ্ধতি হচ্ছে যে ইংরেজি ভাষাটা তার হবে মৌলিক ভাষা,
আর বাংলা ভাষাটা হবে হচ্ছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই দৃষ্টিকোণ থেকে তাকে আপনি ভাষা শিক্ষা দিবেন। কিন্তু দুটো ভাষাতেই মায়ের ভাষার মতো কথা বলা এটি একটি অবাস্তবতা। মাদার দুটো ভাষায় একই অ্যাটাচমেন্ট হবে না, একটা হবে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর একটা হবে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে ইংরেজি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে জানতে হবে শিশুটা কোথায় থাকবে, তাতে আপনার কোনো ক্ষতি নেই। এটি হচ্ছে একটা বিষয়। আরেকটি হচ্ছে আপনি শিশুকে কালচার শেখাতে যাচ্ছেন, কালচার শেখাতে হলে তার কগনিটিভ ডেভেলপমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাষা কালচারের একটি অংশ, সেক্ষেত্রে তাকে বয়স 12 বছরের আগে তাকে কালচার শেখানো যাবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কগনিটিভ এবিলিটি তখন তৈরি হয়, এর আগে তৈরি হয় না। শিশু একটা আপনার মতো অ্যাডাল্ট না, এটা হচ্ছে একটি বিষয়। আর আমরা আরেকটি বলবো যে আমরা পোশাকের কথা বললাম, খেলাধুলার কথা বলেছি, কথা বলার কথা বলেছি, তারপরে হচ্ছে শিশুর সেলফ এস্টিম। সেলফ এস্টিমের ভিতরে যেমন ইমোশনাল রেসপন্স, এটাকে প্রথমে ভ্যালিডেট করতে হবে। মানে শিশু যদি অস্থির থাকে তাহলে আপনি তার এই অনুভূতিকে স্বীকৃতি দেন। ও, তোমার অনেক কষ্ট হচ্ছে, অথবা আই সি ইউ আর ফ্রাস্ট্রেটেড, এটা বলেন। বললে শিশু বুঝবে যে আপনি তার সমব্যথী। আচ্ছা আচ্ছা, বলতে হবে। এটি হচ্ছে ইমোশনাল অ্যাভেলেবিলিটি এন্ড রেসপন্সিভনেস, এটাকে বিল্ডিং সিকিউর রিলেশনশিপ, এটা ফাউন্ডেশন। আমরা প্যারেন্টরা শিশুকে তার অনুভূতিকে স্বীকৃতি দেই না। হ্যাঁ, যেমন শিশু চিৎকার করছে, একটা খাবার সে খাবে না, আপনি প্রথমে বলুন তুমি খাবারটা পছন্দ করছো না, আমি এটা বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট লাইক দিস ফুড। এটা বলে তার ইমোশনকে ভ্যালিডেট করতে হবে। তারপর আপনি তাকে কাজের উদ্দীপনা দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। যেমন আপনি যদি বলেন ইউ আর সো স্মার্ট, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বরঞ্চ আপনি বলুন যে ইউ আর ওয়ার্কিং হার্ড অন দ্যাট, তাহলে সে মনে করবে যে তুমি তো অনেক কাজ করেছো, বাহ, তুমি তো চেষ্টা করছো। তার মানে তার মনের ভেতরে একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে। তারপরে কিছু কিছু জায়গায় তাকে মাস্টারি করার সুযোগ দিতে হবে, এটাকে বলা হয় ক্রিয়েটিং অপরচুনিটি মাস্টারি। যেমন খেলার দিক থেকে একটা খেলনা তাকে দিতে হবে, খেলনা দিয়ে তাকে একটা প্রজেক্ট দিতে হবে যে সে কতটুকু করতে পারে, করার পর আপনি তাকে প্রচুর রিওয়ার্ড দিবেন। এখানে বাজার থেকে একটা খেলনা কিনে আনা বোঝায় না, রিওয়ার্ড শব্দটা ইংরেজি শব্দ, কিন্তু এটার ব্যবহার প্রয়োগ মৌখিক ভাবে হবে। আপনি শিশুকে ধন্যবাদ দিবেন, শিশুর জন্য প্রাউড ফিল করবেন, শিশুর কথাটাকে তুলে ধরবেন, শিশুকে ফিরিয়ে দেবেন। শিশুর ওই কমিউনিকেশনটা শিশুর সাথে করতে হবে যেন সে বোঝে যে এই কাজে তার দক্ষতা পরিপূর্ণতা লাভ করেছে। তারপরে শিশুকে মিস্টেক করার সুযোগ দিতে হবে, এটাকে বলা হয় এনকারেজ অটোনমি। শিশুকে যদি অটোনমি, আমরা বাংলাদেশে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছি, 24-এর বিপ্লব, যে আমাদেরকে কথা বলতে দিতে হবে। আমাদের পূর্ববর্তী শাসক আমাদের কণ্ঠকে রোধ করেছে, ভালো কথা। যুগে যুগে শাসক স্বৈরতন্ত্রের মাধ্যমে মানুষ জনগণের কি করে, কথার সীমাবদ্ধতা, অর্থাৎ কথার স্বাধীনতাটাকে জনগণ হারিয়ে ফেলে। তার মানে অটোনমি থাকে না। শিশুর একটা স্বাধীন রাষ্ট্রের মতো, শিশুকে সে কথা বলা, ভুল করা, এখানে ভুল, শিশু যে ভুল করবে এটা আপনাকে অ্যালাউ করতে হবে। বলতে হবে একটা ভুল সে করলো, করলে মনে করেন একটি গ্লাস, একটি কাঁচ ভেঙে ফেললো, আপনি তাকে বলুন যে মানুষ কারোর হাত থেকে এরকম ভেঙে যাওয়া এটি যেতে পারে, এটি তোমার ভুল নয়, এটি তোমার হাত থেকে পড়ে গেছে, সুতরাং তুমি সাবধান হও। এটা মিস্টেক যখন করবে তখন ওভার কন্ট্রোল, তাকে শেম করা যাবে না।
যেমন আমরা অনেক সময় শিশুর যে কোনো কর্মকাণ্ডের সমালোচনা শিশুর সামনেই করি এবং অন্য শিশুকে এই শিশুর সাথে তুলনা করি, যে পাশের বাসার শিশুটা দেখছো, সে কত লক্ষ্মী, কত ভালো, তুমি কেন এমন। এই যে কম্পারেটিভ মানে জেলাসি, এই যে এটা শিশু 12 বছর বয়সের আগে এটা বুঝতে পারে না। এটা আপনি শিশুকে অটোনমি থেকে বঞ্চিত করছেন। কিভাবে? তাকে ওভার ক্রিটিক্যাল, তাকে শেম দিচ্ছেন, তাকে লজ্জা দিচ্ছেন, তার অন্তরে একটি সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন যে তাহলে ভালো কোনটা। বরঞ্চ আপনি তাকে বলুন, আশ্বস্ত করুন যে এটা হতে পারে, এমনটি ভবিষ্যতে যেন না করো, সেটার দিকে লক্ষ্য রাখো। লুক এট, ডু নট ব্রেক ইট। ইজ সেই ক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ নিয়ে তার সাথে সুন্দর করে কথা বলতে হবে। আবার এটা নিয়ে অভিভাবকের সাথে ঝগড়াঝাটি করার সময় আপনারা অন্য রুমে গিয়ে ঝগড়াঝাটি করবেন। যেমন এখানে আমাদের কমিউনিটিতে আধুনিক দম্পতিদের কথা বলছি, এদের একটা বাক্য বিন্যাস অত্যন্ত মানে আপত্তিকর। সেটি হচ্ছে হাজবেন্ড, স্বামী স্ত্রীকে বলছে এটি তোমার ছেলে, তোমার ছেলে এটি করেছে তোমার। কারণ এটি যদি তোমার ছেলে হয়, এটা যদি তোমার মেয়ে হয়, তাহলে শিশু বুঝছে তাহলে আমি তাহলে কার, তাহলে সে কে। এখানে তো অ্যাটাচমেন্ট হচ্ছে না। এই ধরনের বাক্যাবলী, এই যে আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে কিন্তু প্যারেন্টরা এই কথাটা বলে না। এটি একটি সামাজিক কুসংস্কার, কেউ কারোর ছেলে না, এরকম সর্বনাম নিয়ে আইডেন্টিফাই করে শিশুর সাথে মত বিনিময় করাটা, এটা শিশুর মানসিক গড়নের ক্ষেত্রে অনুপযোগী। আমরা যেটা বলবো যে তার ল্যাঙ্গুয়েজের জন্য তাকে 7 বছরের ভেতরেই তাকে শিক্ষা দিতে হবে। দুটো ল্যাঙ্গুয়েজ যদি আপনি করতে চান, তাহলে একটাকে প্রাইমারি ধরবেন, আরেকটাকে সেকেন্ডারি ধরবেন, এরকম। আর এটা মানে খেলার ছলে বলবেন। এবং শিশুকে তার মনোজগতে ফ্যান্টাসি করার জন্য আমাদের দেশে অনেক ধরনের রূপকথা, যেমন গল্প বলা, শিশুকে নিয়ে রাতের বেলা দিনের বেলা কথা বলবেন। এখানে আমরা শিশুকে ছেড়ে দিচ্ছি ইন্টারনেট অথবা তার ভিডিও গেম অথবা তাকে সেলফোন অথবা মানে যান্ত্রিক বিনোদনে যদি আপনি দিয়ে দেন, তাহলে তার মস্তিষ্কে ওই পরিবর্তন গুণগত মান সম্পন্ন হবে না যেটা মা করতে পারে, বাবা করতে পারে। এই জন্য শিশুর জন্য সময় দিন, সময় দিয়ে শিশুকে গল্প বলুন, একটি গল্পের বই নিয়ে আপনি বলুন, তাহলে শিশু মনে মনে একটা জগৎ তৈরি করবে, যে জগতে সে কাল্পনিক কিছু চিত্র আঁকবে। এটি তার জন্য হেলদি। সেটাই বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিশুরা যান্ত্রিক হয়ে যাচ্ছে, সেটা কল্পনার জগৎটা যাচ্ছে না, যেটা সেলফোনে দেখছে সেটা কল্পনা সৃষ্টি করতে পারছে না, কারণ এটা একটা যন্ত্র। এটার বিকল্প হচ্ছে মানুষ। অর্থাৎ শিশু যখন এটাতে দেখে, আপনি তাকে জিজ্ঞাসা করুন যে তুমি কোনটা শুনতে পছন্দ করো, কি দেখছো আমাকে বলো, নির্ভয়ে। তাকে ধমক দিয়ে, শাস্তি দিয়ে এটাকে নিরাময় করা যাবে না। শাস্তি দেওয়া যাবে, কিন্তু শাস্তিটা হবে হচ্ছে আনন্দ থেকে বিরত থাকা, এটি হচ্ছে তার শাস্তি। জি খন্দকার, আমাদের আসলে শেষ করতে হবে, আমাদের সময় প্রায় শেষ। আমার মনে হয় যে আমরা যে বিষয়টা আলোচনা করলাম আপনি খুব বিস্তারিত বলেছেন, যদিও আমাদের এই অনুষ্ঠানের সার্বক্ষণিকভাবেই একটা যান্ত্রিক ত্রুটি ছিল এবং এখনো আছে, তারপরও আমি বলবো যে আপনার কথাগুলো শুনছিলাম, জেন্ডার আইডেন্টিফিকেশন, ভাষা শিক্ষা এবং শিশুর আত্মমর্যাদা এবং প্রতি মুহূর্তে শিশুর সাথে কানেক্টেড থাকা এবং পিতামাতা হিসাবে কানেক্টেড থাকা, এবং আপনি শেষে শেষে যেটা বলছিলেন যে তাকে যন্ত্র থেকে বের করে নিয়ে আসতে হবে, যেটা আমরা আমাদের বাবা মা বা দাদা দাদির কাছ থেকে আমরা পেতাম, সেই জিনিসটা হয়তো তারা এখন পাচ্ছে না। এবং যে না পাওয়ার বিষয়টা আসলে
শিশুদেরকে তো বা যুগের সাথে বা যুগকে বা বর্তমান যে ট্রেন্ড চলছে তার সাথে তাকে দোষ দিয়ে লাভ নেই। দোষটা আসলে তো কিছুটা প্যারেন্টসদেরই, এটা সত্যি কথা। তো তার মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় যে অনেকগুলো বিষয় আপনি আলোচনা করেছেন এবং আমার যেটা মনে হয় যে এই সবকিছু বিষয় যে ৬ থেকে ৭ বছর বয়সের মধ্যেই শিশুকে অনেক কিছু করার আছে। এবং আপনি এর মাঝখানে একটা বলছিলেন যে শিশুকে কালচারালি সচেতন করা। মানে একটা শিশু কোন কালচারের সেই বিষয়টা সচেতন করার সময় ১১-১২ বছরের দিকে, তার আগে তাকে সেটা করে লাভ নেই। কাজেই শিশুর আত্মমর্যাদা ইত্যাদি সার্বিক বিষয় শিশুকে গড়ে তোলার জন্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা প্রতিনিয়তই অনেকগুলো ভুল করি। তাকে সবার সামনে হয়তো অনেক সময় এমন কিছু বলি যেটাতে সে মন খারাপ করে, তেমন কিছু তাকে বলা যাবে না। এবং একই সাথে সে ভুল করতে পারে। ভুল তো আমরা বড়রাও অনেক ভুল করি। কারণ শিশু তো ভুল করতেই পারে। এবং তাকে সেই ভুল করার সুযোগ দিতে হবে এবং ভুলটা কতটুকু ভুল, ভুলটা কতটা গ্রহণযোগ্য সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। তো দর্শক, এখানেই আজকে শেষ করতে চাই। ডক্টর খন্দকার তাহের, আমার মনে হয় যে এই আলোচনা অনেক দীর্ঘ হবে। মানে আপনাদের সাথে যে আলোচনা করি তারপরও আশা করি ভবিষ্যতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আ আজকে এখানেই বিদায় নিচ্ছি। আ ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। আপনাদেরকে, দর্শক শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা প্রত্যেকটা বিষয় আমি একটু আগেই বললাম, সেটার একটা সারাংশ। এবং প্রতি মুহূর্তে আমরা এই বিষয়গুলো আলোচনা করি। কিন্তু তারপরও যেটা হয় যে আমরা যেভাবে বেড়ে উঠেছি আমাদের বেড়ে ওঠার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা হয়তো সেটা আমাদের সন্তানের উপরে সেই ব্যবহারটাই করি অনেক ক্ষেত্রে। তারপরও জেনারেশন বাই জেনারেশন কিছুটা তো উন্নতি হয়। আমরা হয়তো আমাদের বাবা-মা আমাদের মধ্যে বা আমাদের সাথে যে ধরনের ভুল ব্যবহার করেছেন আমরা হয়তো তার অনেকটাই এখন আর করি না বা সেগুলো এড়িয়ে চলতে চেষ্টা করি। কিন্তু তারপরেও অনেকে করেন। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য সেটাই, যাতে আমরা সেই ভুলগুলো শুধরে নিই। এবং এই ভুলগুলো শুধরে নিতে হবে। কারণ একটা শিশু যখন বেড়ে ওঠে তার যে মানসিক বিকাশ, এই বিকাশের তো একটা বয়স আছে। তারপরে তার মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় এবং আমরা অনেকগুলো সমস্যার কথা শুনলাম। সোশ্যাল এনগেজমেন্ট ডিসঅর্ডার, আ রিঅ্যাক্টিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, অনেক রকম ডিসঅর্ডার কিন্তু হতে পারে। এবং এগুলি সবই কিছু আ মানে খুব মানে ব্যাপক না হলেও ছোটখাটো মানসিক সমস্যা এবং এগুলো থেকে যে বড় সমস্যা হবে না বা শিশুটি বড় যখন হবে তার মধ্যে যে কিছু মানসিক জটিলতা দেখা দেবে না, তা কিন্তু বলা যাচ্ছে না। কাজেই এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের আরো বেশি আ সচেতন হতে হবে। আমাদের আরো বেশি সেনসিবল হতে হবে। তাহলেই আমার মনে হয় যে আমরা শিশুদের ক্ষেত্রে অ্যা আমার মনে হয় যে যেটা করা উচিত সঠিক ব্যবহার সেটা আমরা করছি বলে বলতে পারব। তো আজ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। দর্শক, আবারও আমরা দুঃখিত আমাদের যান্ত্রিক ত্রুটির জন্যে। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।